মনে করি সবটুকুই বাস্তবায়ন হতে পারে, বাস্তবায়ন না হওয়ার তো সবটুকুই বাস্তবায়ন হতে পারে, যাতে সেইটা ব্যবস্থা করার জন্যই তো আমরা কাজ করছি। কাজে আমি সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার আশা না থাকলে তো আমি কাজ করতে পারবো না। কাজে আমি মনে করি সম্পূর্ণ বাস্তবায়ন হতে পারে। আচ্ছা আপু, আমি আরো একটু জানতে চাচ্ছি, যেটা হচ্ছে এই যে সামাজিক কমিটি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশের ভিতরে 7 নম্বর একটা লেখা আছে, বাল্যবিবাহ বন্ধে আইনে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা যখন ক্লাস 5-এ 6-এ 7, 8, 9 এই কয়টা ক্লাসের ভিতরে অনেকের বাবা মা আছে বিয়ে দিয়ে দেয়। এবং রিসেন্টলি আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে আমার দেশের বাড়ি পটুয়াখালীতে, যে একটা মেয়েকে জোর জবরদস্তি করে তার বাবা মা বিয়ে দিচ্ছে। তখন আমি আপনাদের মহিলা পরিষদ উপজেলা যে পটুয়াখালী, এখানে আমি ফোন দিয়েছি, তারা ফোনটা আমাকে রিসিভ করেনি। এই বাল্যবিবাহ বন্ধের আইন আপনার এই আইনটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে? আইন তো পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আইন তৈরি হয়, কিন্তু ধরেন আপনি একবার হয়তো পটুয়াখালীতে ফোন করেছেন, হয়তো সে সময় অফিস বন্ধ ছিল, কিন্তু আমরা বাংলাদেশ মহিলা পরিষদ বাল্যবিবাহ প্রতিরোধে যা করণীয় আছে আমরা করার চেষ্টা করি, আমরা কিন্তু করি। এবং সেখান থেকে মেয়েদেরকে আমরাও জানি, আমাদের যে একটা সার্ভে আছে বা যা যতগুলো সার্ভে বাংলাদেশে হয়েছে বাল্যবিবাহ সম্বন্ধে, এখানে প্রত্যেকটাতেই বলা হয় যে 13 থেকে 15 বছর বয়সেই এই বিবাহ ছাড় বেশি হয়। 13 থেকে 15-র মধ্যেই হয়ে যায়, 13 থেকেও শুরু হয়, 15-তেও হয়ে যায়। কাজে এটা বন্ধ করতে হলে যদি সেই মেয়েটার যদি অনিচ্ছা থাকে, সেই মেয়েটার অনিচ্ছা না থাকলেও আমরা সেটাকে বন্ধ করতে চেষ্টা করব যদি খবর পাই। কিন্তু ওই মেয়েটার যদি অনিচ্ছা থাকে তাহলে তো আমরা সেটা বন্ধ করার জন্য উদ্যোগ নিবই। এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব, এটা আমাদের বাল্যবিবাহ প্রতিরোধে একটা জনমত গড়ে তুলে। এবং তার পাশাপাশি এমনও হয়েছে যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে যে সেই মেয়ের তার একটা ভবিষ্যতের দায়িত্ব অনেক ক্ষেত্রে হয়তো আমাদের নিতে হয়, কারণ তার পুনর্বাসনের একটা প্রশ্ন চলতে থাকে। মা বাবা বাসা থেকে বের করে দিল বিয়ে দিতে পারলো না বলে, তখন সেই মেয়ে কোথায় যাবে? সেই মেয়ের পুনর্বাসনের দায়িত্ব আমাদের নিতে হয়। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে, এই যে যৌন হয়রানি নিপীড়নের বন্ধ যে মহামান্য হাইকোর্ট যে রায়টা বাস্তবায়ন করার লক্ষ্যে যে আপনি যে কথাটা বললেন, আমি বিগত কয়েকদিন আগে দেখেছি বাসে যে একটা মহিলাকে মানে সম্ভবত অনার্সের স্টুডেন্ট হতে পারে, তো ও বাসে যাচ্ছে, আমি দূর থেকে দেখতেছি 3 থেকে 4 জন লোক ওকে ঘিরে ধরেছে এবং ও বলতেছে আমার একটু সরে দাঁড়া, সে বলতেছে পিছনে জায়গা না, কিন্তু ওই লোকের পাশে কিন্তু জায়গা ছিল। এখন সে বারে বারে এইসব সে বাসের দিকে যাচ্ছে। আমি যতটুকু মনে করি এই সে বেশিরভাগই বাসে লোকাল বাসে এগুলো বেশিরভাগ নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। এগুলো লক্ষ্য আপনার সামনে আমরা এগুলোর জন্য এই যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ যখন হয়, তখন আমরা এই যৌন নির্যাতন বলতে কি বোঝায়, সেটা কেন করবে না, এ বিষয়ে আমরা বিভিন্ন গ্রুপে আলোচনা করি। সেখানে কিন্তু আমরা গণপরিবহন নেতাদের সাথে, গণপরিবহন কর্মীদের সাথে, সকলের সাথেই এই বিষয়ে আলোচনা করে একটা মানে জনমত গড়ে তোলার চেষ্টা করি। লাস্ট প্রশ্ন আমি বলতে চাচ্ছি, আপনি নারী বৈষম্যের যে দৃষ্টিভঙ্গি আচরণের লক্ষ্যে এই যে বেশিরভাগই আছে কিন্তু প্রতিবন্ধী মেয়েরা এরাও অনেকে আছে বিবাহ যখন তাদের জন্য বিয়ের প্রস্তাব আসে তখন মেয়েটাকে দেখে অনেক সুন্দর সব কিছু, কিন্তু যখন ওই স্বামীর ঘরে যাওয়ার পর দেখো অটিজম বা কথা বলতে পারে না, কথা ভিজে পড়ে এবং তাদেরকে সাথে সাথে ডিভোর্সের জন্য নিয়ে যায়। এই বিষয়ে আপনারা কতটুকু আঘাত? নারী আন্দোলনের ক্ষেত্রে এখনকার পর্যায়ে আমরা দুইটা জিনিসকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে নারী আন্দোলনের সাথে পুরুষের সম্পৃক্ত করা, এনগেজমেন্ট অফ মেল, ছাত্র এবং পুরুষ, এবং তার সাথে সাথে আমাদের এই যে কয়েকশো বছরের একটা সংস্কৃতি, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, এইটা পরিবর্তন করা। এবং এই জায়গাটাই আপনার প্রশ্নটা, যে আজকে আমি নারীকে যেভাবে দেখি, নারীকে মানুষ হিসাবে দেখতে আমাকে শিখতে হবে। এবং সেইটা শেখার জন্য নারী তো নারীকে মানুষ হিসাবে দেখতে শিখছে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আজকে পুরুষকেও ভাবতে হবে যে নারী একজন মানুষ, সেইভাবে তার প্রতি আচরণ করার যদি অভ্যস্ত হয়, সেই সংস্কৃতি গড়ে ওঠে, যেটা আমরা বলতেছি যে চিরাচরিত ধারার বিরুদ্ধে, স্টেরিওটাইপ চিন্তার বিরুদ্ধে আমাদের নতুন ধরনের আচরণবিধি গড়ে তুলতে হবে সমাজে। এই সন্দীপ।